স্টুডেন্টস, লাস্ট দুটো ক্লাসে আমি তোমাদের কেমিক্যাল অ্যানালিসিস চ্যাপ্টার থেকে গ্র্যাভিমেট্রিক অ্যানালিসিস পোর্শনটা পড়িয়েছি। আজকে যেটা আমি পড়াবো সেটা হচ্ছে ভলিউমেট্রিক অ্যানালিসিস। তো একটু রিক্যাপ করে দেই। তো কেমিক্যাল অ্যানালিসিস জিনিসটা কি? কেমিক্যাল অ্যানালিসিস হচ্ছে কোয়ান্টিফিকেশন of a particular ion or molecule or salt in a given sample. ওকে, মানে একটা স্যাম্পলের মধ্যে কোনো একটা পার্টিকুলার আয়ন বা যৌগ বা লবণ কতটা পরিমাণে রয়েছে সেটা আমরা ডিটারমাইন করব এই চ্যাপ্টারটাতে। ঠিক আছে, তো এর তিনটে প্রসিডিওর আমাদের এই সিলেবাসে রয়েছে। তাদের মধ্যে প্রথমটা যেটা হচ্ছে সেটা গ্র্যাভিমেট্রিক অ্যানালিসিস, যেটা আমি তোমাদের অলরেডি পড়িয়েছি। এই গ্র্যাভিমেট্রিক অ্যানালিসিসে কি করা হয় না, কোয়ান্টিফিকেশন বাই ওয়েট। তোমাদের মধ্যে থেকে কেউ একজন আমাকে প্রশ্ন করেছিল যে গ্র্যাভিমেট্রিক জিনিসটা কি। গ্র্যাভিমেট্রিক মানে ওয়েট, কোয়ান্টিফিকেশন বাই ওয়েট, কোয়ান্টিফিকেশন অফ দ্য আননোন কোয়ান্টিফিকেশন অফ দ্য আয়ন অর মলিকুল অর সল্ট বাই ওয়েট। তো এতে আমরা কি করেছিলাম, প্রথমে আমরা করেছিলাম যে প্রেসিপিটেশন করেছিলাম, মেক প্রেসিপিটেড, তারপর ওই প্রেসিপিটেশনটাকে ফিল্টার করেছিলাম, তারপর আমরা ড্রাই করে ওয়েট নিয়েছিলাম। এই ওয়েট নেওয়া হচ্ছে তাই এটার নাম গ্র্যাভিমেট্রিক অ্যানালিসিস। দেন আমরা ক্যালকুলেশন করেছিলাম to know how much amount of that particular ion, molecule or salt is present in the sample. Okay, next হচ্ছে আগের দিন বলেছিলাম, প্রথম লেকচার 1-এ বলেছিলাম যে তিনটে প্রসিডিওর মধ্যে সেকেন্ড হচ্ছে ভলিউমেট্রিক অ্যানালাইসিস। ওকে, এটা আজকে আমরা পড়বো। আর 3 নম্বর যেটা পরে আমরা পড়বো সেটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি। অলরাইট, তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ভলিউমেট্রিক অ্যানালিসিস। এটা আরো একটা নাম হচ্ছে টাইট্রিমেট্রিক অ্যানালিসিস or টাইট্রিমেট্রিক অ্যানালিসিস। কারণ এই যে ভলিউমেট্রিক অ্যানালিসিসটা হয় এখানে বেসিক্যালি আমরা একটা টাইট্রেশন করে থাকি। ঠিক আছে, টাইট্রেশনের মাধ্যমে আমরা এখানেও ক্যালকুলেশন থাকে, টাইট্রেশন করে তারপর ক্যালকুলেশন করে বুঝতে পারি যে কতটা পরিমাণ ওই অ্যানালাইটটা প্রেজেন্ট আছে আননোন স্যাম্পলের মধ্যে। তো কি করা হয়, যে স্যাম্পলটার মধ্যে কতটা পরিমাণ সল্ট বা আয়ন আছে বিচার করতে হবে, সেই স্যাম্পলটার একটা সলিউশন বানানো হয়। সেই সলিউশনটা বানিয়ে একটা কনিক্যাল ফ্লাস্কে নেওয়া হয়। ওকে, এই কনিক্যাল ফ্লাস্ক, এই গ্লাস অ্যাপারেটাসের নাম হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক। ওকে, তো এর মধ্যে আমরা কি নেই, এর মধ্যে আমরা অ্যানালাইটের সলিউশনটা নেই, মানে যে স্যাম্পলটা আমরা অ্যানালিসিস করছি
তার সলিউশন। তো এটাকে বলা হচ্ছে অ্যানালাইট সলিউশন। প্লাস এর সাথে আমরা একটা ইন্ডিকেটর অ্যাড করে রাখি। ইন্ডিকেটরটা অ্যাড করে রাখি তার কারণ হচ্ছে, একটু পরে আমি বুঝিয়ে বলছি, আগে বলে দিই এই অ্যানালাইট সলিউশনটার আরেকটা নাম রয়েছে, টাইট্রেট। আর এই যে সলিউশন, এই সেটআপটার উপরে আরেকটা সেটআপ থাকে, সেটা হচ্ছে আমাদের বিউরেট। তোমরা অলরেডি এটা জেনে থাকবে। ওকে, এখানে একটা স্টপার থাকবে বিউরেটের, এবং এখানে এর গায়ে স্কেল থাকে, হাইটের স্কেল থাকে, মানে হাইটের স্কেল মানে যেটা ইনডাইরেক্টলি ভলিউমের স্কেল বেসিক্যালি। তো এই হচ্ছে বিউরেট। ওকে, তো এই বিউরেটের মধ্যে আমরা কি নিয়ে থাকি? বিউরেটের মধ্যে একটা সলিউশন নিয়ে থাকি যেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড সলিউশন। ওকে, এটা আরেকটা নাম হচ্ছে টাইট্রেন্ট, মানে এটাকে দিয়ে আমরা টাইট্রেট করছি। এই স্ট্যান্ডার্ড সলিউশনটা কি জিনিস? ইট ইজ আ সলিউশন of known concentration. Okay, so this is basically added from burette. All right, আর এই যে টাইট্রেট, এটা হচ্ছে বেসিক্যালি সাবস্টেন্স বিং টাইট্রেটেড। এটাকে কনিক্যাল ফ্লাস্কে নেওয়া হয়, টেকেন ইন আ কনিক্যাল ফ্লাস্ক। বোঝা গেল ব্যাপারটা পুরোটা? তো কি ব্যাপারটা হচ্ছে, এটার এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে তোমার অ্যানালাইটের সলিউশন থাকবে, আর বিউরেটের মধ্যে তোমার থাকবে যেটা স্ট্যান্ডার্ড সলিউশন। মানে আমরা ধরো ফর এক্সাম্পল একটা খুবই সহজ উদাহরণ দিচ্ছি। ধরো এই অ্যানালাইট হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? এটার মধ্যে ধরো তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে কনিক্যাল ফ্লাস্কে। ওকে, কনিক্যাল ফ্লাস্ক, আমি এটা এক্সাম্পল হিসেবে বলে দিচ্ছি, মানে এরকম টাইপের অনেক হতে পারে, এটা একটা এক্সাম্পল। ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে আমাদের কনিক্যাল ফ্লাস্কে, সরি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড কনিক্যাল ফ্লাস্কে করাই যেতে পারে যে কোনোভাবেই। আর HCl নেওয়া হয়েছে তোমার বিউরেটে, और ভাইস ভার্সা, और ভাইস ভার্সা। ওকে, তো যখন তুমি এই একটা নোন কনসেন্ট্রেশনের HCl সলিউশন বা সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন পাঠাবে, তখন এখানে যে পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে একটা পার্টিকুলার অ্যামাউন্ট অ্যাড করার ফলে পুরোটা রিয়াকশন করে যাবে, কমপ্লিট রিয়াকশন হয়ে যাবে, এবং সেই কমপ্লিট রিয়াকশন হওয়ার ইনফরমেশনটা এই ইন্ডিকেটরটা শো করবে। ইন্ডিকেটর হচ্ছে এমন একটা জিনিস যে তোমার টাইট্রেশনের সময় কালার চেঞ্জ করে ফেলে। তো টাইট্রেশনে যখন এন্ড পয়েন্ট হবে, মানে যখন কমপ্লিট অ্যানালাইট রিয়াকশন করে যাচ্ছে বাই অ্যাডিশন অফ স্ট্যান্ডার্ড সলিউশন, সেই মুহূর্তে ইন্ডিকেটরটা একটা কালার চেঞ্জ শো করবে, ঠিক আছে? তার মানে ধরো তুমি যদি HCl এর সাথে রিয়াকশন করছো NaOH এর,
যখন সমস্ত পরিমাণ HCl বা সমস্ত পরিমাণ NaOH রিয়াকশন করে যাবে তখন তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস জল, তাই তো? তো সোডিয়াম ক্লোরাইড আর জল যখন হবে তখন এর পিএইচটা নিউট্রাল হয়ে যাবে, তাই তো? নিউট্রাল পিএইচ। কিন্তু জাস্ট তার আগে পিএইচটা ডেভিয়েট করে থাকবে নিউট্রাল থেকে, মানে নিউট্রাল পিএইচ মানে হচ্ছে 7, কিন্তু তার আগে বা পরে পিএইচটা আলাদা থাকবে। সেই আলাদা পিএইচে এই ইন্ডিকেটরটা একটা আলাদা আলাদা টাইপের রং দেখাবে, কালার থাকবে ডিফারেন্ট। তো একটা নিউট্রাল পজিশনে কালার থাকবে আর একটা অ্যাসিডিক বা বেসিক মিডিয়ামে একটা পার্টিকুলার কালার থাকবে। এই যে কালার চেঞ্জটা হবে সেটাই তোমাকে ইন্ডিকেট করে দেবে যে রিয়াকশন ইজ কমপ্লিট, নাও ইউ ক্যান ডু দ্য ক্যালকুলেশন। ওকে, তো ক্যালকুলেশনটা কেমন হবে? ধরো ভলিউম অফ দ্য স্ট্যান্ডার্ড সলিউশন দ্যাট ইউ হ্যাভ অ্যাডেড, মানে এখান থেকে তো তুমি রিড আউট করে বুঝতে পারবে যে কতটা পরিমাণ ভলিউম অফ দ্য স্ট্যান্ডার্ড সলিউশন তুমি অ্যাড করছো। তো লেটস সে ভলিউম অফ স্ট্যান্ডার্ড সলিউশন is equal to V1 and strength of standard solution is equal to H1. যদি ভলিউম of the analyte solution মানে টাইট্রেট মানে যেটা কনিক্যাল ফ্লাস্কে থাকছে তার ভলিউম যদি তোমার V2 হয় তাহলে আমরা স্ট্রেংথটা বের করব। স্ট্রেংথ অফ দি টাইট্রেট যদি S2 হয়ে থাকে তাহলে আমরা V1 multiplied by S1 is equal to V2 multiplied by S2, এই সূত্রটা ব্যবহার করে আমরা এই যে অ্যানালাইট স্যাম্পলের সলিউশনটার স্ট্রেংথ বের করে নিতে পারবো। ঠিক আছে, মানে এক্ষেত্রে আমার কি কি নোন থাকবে দেখো। নোন প্যারামিটার হচ্ছে V1, S1 অ্যান্ড V2, মানে কতটা ভলিউমের সলিউশন বানিয়েছো তুমি অ্যানালাইটের সেটা জানো V2। আর এটা তো একটা স্ট্যান্ডার্ড সলিউশন, তুমি বুরেট থেকে অ্যাড করছো। স্ট্যান্ডার্ড সলিউশন যখন তুমি বুরেট থেকে অ্যাড করছো তার মানে তুমি নিজে বানিয়েছো ওই স্ট্যান্ডার্ড সলিউশনটা। তো সেক্ষেত্রে তুমি V1 আর S1 দুটোই জানো। তো সেক্ষেত্রে S2টা তুমি এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারবে। S2 হচ্ছে স্ট্রেংথ of the solution. ওকে, এবারে এই স্ট্রেংথ যখন জানো and you know the volume, then you can determine the amount of the analyte. ওকে, তো তাহলে আমরা এই পুরো প্রসেসটাতে কি করলাম, এই ভলিউমেট্রিক অ্যানালিসিস যে এই প্রসেসটা রয়েছে, এই ভলিউমেট্রিক অ্যানালিসিসে প্রসেসটাতে কি করলাম সেটা লিখে দিই। ইট কনসিস্টস of determination of volume of solution of accurately known concentration, accurately known concentration required to react completely, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, completely with
the solution or substrate to be determined. এটার মানেটা হচ্ছে যে তুমি একটা নোন কনসেন্ট্রেশনের সলিউশন ব্যবহার করছো এবং নোন ভলিউম তুমি রিড আউট করছো ফ্রম বুরেট মিটার, and you are calculating, you are determining the amount, I mean firstly strength and then amount of the analyte. Okay, তো এই প্রসেসটার মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের পড়ে নিতে হবে, কয়েকটা ইম্পর্টেন্ট টার্মিনোলজি যেগুলো ফ্রিকোয়েন্টলি ব্যবহার হয়ে থাকে এই ভলিউমেট্রিক অ্যানালিসিসের রেসপেক্টে। সেটার প্রথমটা হচ্ছে স্ট্যান্ডার্ড সলিউশন। সেটার কিছুটা আমি তোমাদের বলেছি, কিন্তু পুরো ডেফিনিশনটা আমি বলে দিই। স্ট্যান্ডার্ড সলিউশন, স্ট্যান্ডার্ড সলিউশন মানে যেটা আমরা বিউরেটতে নিয়েছি এবং যার কনসেন্ট্রেশন একদম প্রিসাইসলি নোন এই কারণে যে উইথ টাইম যার কনসেন্ট্রেশন চেঞ্জ হবে না, ওটার কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে গেলে তুমি এরোনিয়াস রেজাল্ট পাবে। ঠিক আছে, তো এই জন্য বুলেটে মানে স্ট্যান্ডার্ড সলিউশনের জন্য এমন কিছু রিএজেন্ট ইউজ করা হয় যেটা কিনা একদম খুব ভালো মতো ভাবে স্টেবল। আনস্টেবল হলে মানে তখন স্ট্রেংথ চেঞ্জ হয়ে যাবে, সেই জন্য খুব ভালো মতো স্টেবল কম্পাউন্ডকে স্ট্যান্ডার্ড সলিউশনের জন্য ব্যবহার করা হয়। তো এই ডেফিনিশনটা হচ্ছে a solution of accurately known concentration, accurately known concentration is known as স্ট্যান্ডার্ড সলিউশন। ওকে, তো এখানে কি হয় যে strength of a standard solution is usually expressed as molarity or normality. এই যে আমরা আগের এতে দেখালাম যে V1S1 is equal to V2S2, এখানে S টা স্ট্যান্ড ফর স্ট্রেংথ। স্ট্রেংথ হচ্ছে কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব। ঠিক আছে, তো এই স্ট্রেংথ অফ স্ট্যান্ডার্ড সলিউশন is usually expressed by molarity or normality. এবার এই মোলারিটি আর নর্মালিটি কি জিনিস সেটা একটু বলে দেই। তোমরা অলরেডি জানো এগুলো এইচএস এর জিনিস, তবু একটু বলে দেই। মোলারিটি হচ্ছে একটা কনসেন্ট্রেশন এক্সপ্রেস করার টার্মিনোলজি। মোলারিটি মানে হচ্ছে নাম্বার অফ মোলস পার লিটার অফ সলভেন্ট। ওকে, তো বলা হচ্ছে number of moles of solute per liter of solution। তার মানে এক লিটার সলিউশনের মধ্যে কত মোল সলিউট রয়েছে সেটা হচ্ছে ওই সলিউশনের মোলারিটি। তো একটু ডেভিয়েট করছি, মোলারিটির সাথে সাথে একটা বেশ সিমিলারলি শুনতে আরেকটা মানে কনসেন্ট্রেশন এক্সপ্রেস করার টার্মিনোলজি ব্যবহার করা হয়, ইউনিট বলতে পারো, সেটা হচ্ছে মোলালিটি। MOLALITY। ওকে, মোলালিটি। মোলালিটি হচ্ছে মোলস পার কেজি। 1 কিলোগ্রাম দ্রাবকে কত পরিমাণ
সলিউট থাকে সেটা। দেখো এক্ষেত্রে আমরা 1 লিটার সলিউশনে কত পরিমাণ মোলস থাকে সেটা আমরা বলছি মোলারিটি। পার্থক্যটা বোঝো, এখানে 1 লিটার সলিউশন, কিন্তু মোলালিটিতে 1 কিলোগ্রাম সলভেন্ট। এক্ষেত্রে ডেফিনেশনটা এরকম আসছে যে নাম্বার অফ মোলস অফ সলিউট per kilogram of solvent, per kilogram of solvent, ওকে। তো এক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে সলভেন্ট বলছি আমরা, তাও আবার 1 কিলোগ্রামে প্রকাশ করছি, কিন্তু যখন মোলারিটি ভাবছি তখন আমরা সলিউশন কথাটা ব্যবহার করছি, তাও আবার ভলিউমে, মানে 1 লিটারে, ওকে। তো নেক্সট যেটা হচ্ছে কনসেন্ট্রেশনের ইউনিট বলতে পারো, সেটা হচ্ছে নর্মালিটি, ওকে। নর্মালিটিটাকে এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয় আর মোলারিটিটাকে এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো নর্মালিটিটা কি? নর্মালিটি ডেফিনিশনটা হচ্ছে নাম্বার অফ গ্রাম অর মোল ইকুইভ্যালেন্ট। এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট কথাটা আসবে নাম্বার অফ মোল অর গ্রাম ইকুইভ্যালেন্ট of solute present in 1 liter of a solution, ঠিক আছে। তো তাহলে কন্ডিশনটা কি? স্ট্যান্ডার্ড সলিউশনে আমরা কোন রিএজেন্টকে ইউজ করব? কন্ডিশন স্ট্যান্ডার্ড সলিউশনে আমরা কি করব? ভেরি পিওর রিএজেন্ট ইউজ করব। ভেরি পিওর, কোনো ইম্পিউরিটি থাকলে তো এররনিয়াস রেজাল্ট তৈরি হয়ে যাবে। ভেরি পিওর রিএজেন্ট অফ হাই স্টেবিলিটি, হাই stability are used in preparation of standard solution. Okay. Accurate weight of reagent is taken and diluted to exact known volume. তাকে তুমি স্ট্রেংথটা যেটা জানবে সেটা একদম অ্যাকুরেট হবে। অ্যাকুরেট ওয়েট, প্রথমে ওয়েট নেওয়া হবে, সেটা অ্যাকুরেটলি নেওয়া হবে। অ্যাকুরেট ওয়েট অফ রিএজেন্ট is taken and diluted to exact known volume. তোমাকে এই ভলিউমটাও এক্সাক্ট নিতে হবে, মানে যেটা যে পরিমাণটা নিচ্ছ একদম জানা দরকার এক্স্যাক্টলি, মানে অ্যাকুরেটলি জানা দরকার, এবং কত পরিমাণ রিএজেন্ট নিচ্ছ সেটা অ্যাকুরেটলি জানা দরকার। তবে তুমি কনসেন্ট্রেশন বের করতে পারবে, মানে দ্রবণের গাঢ়ত্ব বের করতে পারবে, সেটা খুবই ইম্পর্টেন্ট ওই V1S1 = V2S2 টাতে ব্যবহার করার জন্য, ওকে। তো নেক্সট যে টার্মিনোলজি হচ্ছে এই ভলিউমেট্রিক টাইট্রেশনের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে এন্ড পয়েন্ট, এন্ড অর ইকুইভ্যালেন্স পয়েন্ট। এটা কি জিনিস? এন্ড পয়েন্টটা হচ্ছে একটা পয়েন্ট যেখানে তোমার সমস্ত অ্যানালাইট রিঅ্যাক্ট করে যাচ্ছে তোমার টাইট্রেন্টের সাথে। এখানে অ্যানালাইটকে তো আমরা টাইট্রেট হিসেবে ইউজ করছি,
ঠিক আছে, কনিক্যাল ফ্লাস্কে নিয়েছি অ্যানালাইটকে টাইট্রেট, আর বুরেটে নিয়েছি টাইট্রেন্ট। যখন আস্তে আস্তে করে ড্রপ বাই ড্রপ আমরা বুরেট থেকে টাইট্রেন্ট অ্যাড করছি, এবং যে পয়েন্টে সমস্ত টাইট্রেন্ট মানে বুরেট থেকে যে রিয়েজেন্টটা আসছে সেটার সমস্তটাই মানে কনিক্যাল ফ্লাস্কে থাকা রিয়েজেন্টের সমস্ত পরিমাণের সাথে রিয়াকশন করে গেছে, এবং দেয়ার ইজ নাথিং লেফট ওভার অফ দ্য টাইট্রেন্ট, ওই পয়েন্টটা হচ্ছে ইকুইভ্যালেন্স পয়েন্ট। বোঝা গেল, মানে কমপ্লিট রিয়াকশন হয়ে গেল। দ্য পয়েন্ট at which reaction between titrate and titrant is just complete. Okay, so it is indicated by the change in the color of indicator. It is indicated by the change in color of indicator. ওকে, তার মানে ইকুইভ্যালেন্স পয়েন্টে এসে ইন্ডিকেটরটার কালার চেঞ্জ হবে, এবং সেই কালার চেঞ্জের ফলে আমরা বুঝতে পারবো যে রিয়াকশনটা কমপ্লিট হয়েছে। ওকে, তাহলে টাইট্রেশনটার কি ডেফিনিশন? না, এটা একটা প্রসেস, যেই প্রসেসের মধ্যে একটা আমরা টাইট্রেন্টের মধ্যে টাইট্রেট অ্যাড করছি ইন অর্ডার টু নো দ্য কনসেন্ট্রেশন অফ দ্য টাইট্রেন্ট, রাইট? মানে ভলিউমেট্রিক ফ্লাস্কে যে আমাদের আননোন পরিমাণের পার্টিকুলার স্যাম্পলটা রয়েছে তার কনসেন্ট্রেশন জানছি আমরা এই ভলিউমেট্রিক অ্যানালিসিসের মাধ্যমে, এবং এটা একটা প্রসিডিওর। তাহলে কি হবে? দ্য প্রসেস of addition of standard solution যেটা হচ্ছে তোমার টাইট্রেন্ট, ওকে, from burette into the solution of unknown concentration taken in a conical flask। তার মানে আবারও বলে দিচ্ছি যে এটা একটা প্রসিডিওর, যে প্রসিডিওরের মাধ্যমে আমরা কনিক্যাল ফ্লাস্কে আননোন কনসেন্ট্রেশনের যে স্যাম্পলটা রেখেছি তার স্ট্রেংথ মেজার করছি। কিভাবে মেজার করছি? বাই অ্যাডিং এ নোন কনসেন্ট্রেশন অফ রিয়েজেন্ট, যেটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড সলিউশন, এবং এই প্রসেসটাকে বলা হচ্ছে টাইট্রেশন। তো আগেও বলেছি যে ইকুইভ্যালেন্স পয়েন্টে এসে আমরা কি করে বুঝবো ইকুইভ্যালেন্স পয়েন্টটা? তার কারণ আমরা ওখানে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে যে সলিউশনটা ব্যবহার করেছি সেই সলিউশনটাতে আমরা ইন্ডিকেটর অ্যাড করে রেখেছি। ইন্ডিকেটর এমন একটা জিনিস যেটা কিনা ইকুইভ্যালেন্স পয়েন্ট হয়ে গেলে রিয়াকশনটার ও নিজস্ব কালার চেঞ্জ করে বলে দেবে যে হ্যাঁ রিয়াকশনটা কমপ্লিট হয়ে গেছে, ইউ মে স্টপ নাও। তাহলে ইন্ডিকেটর কি জিনিস? ইন্ডিকেটর হচ্ছে it is a complex organic compound
which shows clear visual change in color at the equivalence or end point of titration. তো কিছু নাম আমি তোমাদের বলে দিচ্ছি কি কি কম্পাউন্ড ব্যবহার করা হয় ইন্ডিকেটর হিসেবে। ইন্ডিকেটর হিসেবে মানে খুবই ওয়াইডলি ইউজড হয় ইন্ডিকেটরস। ফেনফথেলিন বলা হয়। তো 1 নম্বর হচ্ছে ফেনফথেলিন, প্রচুর ইউজ হয় এটা। ওকে, তো এই ফেনফথেলিন পরে বলছি, ডিসকাশন করছি। এই ফেনফথেলিনের ব্যাপারে ডিসকাস করে দেওয়াটা দরকার, একটু জানা দরকার। তারপরে হচ্ছে মিথাইল অরেঞ্জ, থার্ড হচ্ছে মিথাইল রেড, আবার মিথাইল ব্লু আছে। আবার হচ্ছে থাইমল ব্লু। আরো অনেক আছে। তো এদের মধ্যে এই দুটো হচ্ছে ওয়াইডলি ইউজড হয়, ভেরি ফ্রিকুয়েন্টলি ইউজড। ওকে, তাহলে এই দুজনের ব্যাপারে আমাদের একটু জেনে নেওয়া দরকার। ফেনফথেলিনটা কি জিনিস? ফেনফথেলিন হচ্ছে ইন্ডিকেটর যার কিনা পিএইচ রেঞ্জ হচ্ছে 8.3 থেকে 10। এটা কি জিনিস? ধরো তুমি একটা টাইট্রেশন করছো, যে টাইট্রেশনে ইকুইভ্যালেন্স পয়েন্ট অ্যারাইজ করলো এবং সেই ইকুইভ্যালেন্স পয়েন্টে পিএইচটা 8.3 বা 10 এর মধ্যে রইল, তাহলে তুমি ফেনফথেলিন ইন্ডিকেটরটা ওই টাইট্রেশনের জন্য ব্যবহার করতে পারবে। মানে ইকুইভ্যালেন্স পয়েন্টে যে পিএইচ অ্যারাইজ করবে মানে একটা পার্টিকুলার টাইট্রেশনে, সেই পিএইচটা এই রেঞ্জে থাকলে তবেই আমরা ফেনফথেলিন ইন্ডিকেটরটাকে ব্যবহার করতে পারবো, তা না হলে পারবো না। তো এটা মেনলি ইউজড হয় অ্যাসিড বেস টাইট্রেশনে। ওকে, তো এটা বুঝতে পারছো, এই পিএইচ রেঞ্জটা বেসিক্যালি আমাদের ইকুইভ্যালেন্স পয়েন্টের পিএইচ। তো এর কেমিস্ট্রিটা মানে অর্গানিক কেমিস্ট্রিটা এর খুবই ইন্টারেস্টিং। ফেনফথেলিনটা কি জিনিস এটা কিন্তু পরীক্ষায় আসে। ভুল করলাম এখানটায়। আর এখানটাতে দুটো ফিনল লেগে থাকবে। তো এটাকে এইভাবে স্প্রেড করে লিখি। ওকে, এটা ফিনল। ওকে, তো অ্যাসিডিক মিডিয়ামে এই স্ট্রাকচারটা থাকে।
যখনই এটার সাথে বেস দিয়ে দেবে, মানে বেসিক মিডিয়ামে কি হবে, বেসিক মিডিয়ামে এই প্রোটনটাও অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে, আবার এই প্রোটনটাও অ্যাবস্ট্রাক্ট হবে, এই প্রোটনটা অ্যাবস্ট্রাক্ট হয়ে লেটস সে এইরকম জায়গাতে থেকে গেল, আর এই প্রোটনটা অ্যাবস্ট্রাক্ট হয়ে এইরকম ভাবে স্টেবিলাইজেশন পেয়ে গেল নেগেটিভ চার্জটা। ওকে, এই রিংটা খুলে গেল। ওকে, তাহলে কি দাঁড়ালো, এই প্রোটনটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে, এই প্রোটনটা অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে বেসিক মিডিয়ামে। তাহলে স্ট্রাকচারটা দাঁড়ালো ও মাইনাস, আর এখানে ও মাইনাস, আর এদিক থেকে থাকবে ওই যেখানে নেগেটিভ চার্জটা স্টেবিলাইজেশন পেয়েছে, এটা ডাবল বন্ড, এটা কার্বনাইল। ওকে, তো এটা হচ্ছে এই যে এই ফর্মটা, এটা তোমার নিউট্রাল ফর্মটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে এক্সিস্ট করে, আর কালারলেস কম্পাউন্ড, একটা কালারলেস কম্পাউন্ড, কালারলেস হয়ে থাকে আর এক্সিস্ট ইন অ্যাসিডিক মিডিয়াম। ওকে, আর এটা হচ্ছে দেখতেই পাচ্ছ আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড মানে বেস ঢেলে এটাকে কনভার্ট করছি এই ফর্মে। তো এটা হচ্ছে পিঙ্ক কালারে হয়, এই স্ট্রাকচারটা পিঙ্ক কালার, এক্সিস্ট ইন বেসিক মিডিয়াম। তাহলে বুঝতেই পারছো যে আরেকবার হচ্ছে এটা হচ্ছে এই অ্যাসিডিক মিডিয়াম করলে আবার এইটা এতে কনভার্ট হয়ে যায়, খুবই স্মুথলি হয়ে থাকে। তাহলেই বুঝতে পারছো যে যদি তোমরা এমন একটা টাইট্রেশন করো যেখানে কনিক্যালের মধ্যে, এমন একটা টাইট্রেশন করলে কনিক্যালের মধ্যে তুমি লেটস সে অ্যাসিড নিলে এবং টাইট্রেশন করলে বেস দিয়ে, যদি ইফ pH at equivalence point belongs in the range কত 8.3 থেকে 10, then can be used, phenolphthalein can be used। বোঝা গেল? তাহলে মিথাইল অরেঞ্জটা কি? এই হচ্ছে ফেনফথ্যালিন সম্পর্কে আমি বলে দিলাম। এবার মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জের পিএইচ রেঞ্জটা আমি বলে দিই। ফেনফথ্যালিনের মতো এরও পিএইচ রেঞ্জের সিগনিফিকেন্সটা ওটাই থাকবে। পিএইচ রেঞ্জ হচ্ছে 3.1 থেকে 4.4। ওকে, পিএইচ রেঞ্জ। অ্যান্ড এটা কখন ব্যবহার করা হয়? ইউজড ইন দ্য titration of a strong acid by a weak base। তোমরা জানো স্ট্রং অ্যাসিড যখন উইক বেসের সাথে রিয়াকশন করে যে সল্টটা তৈরি হয়, সেই সল্টটার পিএইচ অ্যাসিডিক হয়ে থাকে।
তো তাই সেক্ষেত্রে মিথাইল অরেঞ্জ অ্যাসিডিক পিএইচ না 3.1 থেকে 4.4, তো সেই জন্য এই সমস্ত টাইট্রেশনের ক্ষেত্রে মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটরটা ব্যবহার করা হয়। তো এর অর্গানিক কেমিস্ট্রিটা কি? O3H একটা মাইনাস চার্জ থাকবে, NH প্লাস চার্জ থাকবে। ওকে, তো এটা অ্যাসিডিক মিডিয়ামে এক্সিস্ট করে। আর এর কালারটা হয়ে থাকে রেড কালার। যখনই অ্যাসিডিক মিডিয়ামটাকে আমরা বেস দেব, তখন বেস এসে এই প্রোটনটা অ্যাবস্ট্রাক্ট করে নেবে। একটু ভালো করে করে নিই, ভালো করে লিখে দিই। তো বেস যখন আসবে HO মাইনাস এসে এইভাবে রিয়াকশনটা করবে এবং তার ফলে যেটা তৈরি হবে O3H একটা অ্যাজো কম্পাউন্ড তৈরি হলো। এই N ডাবল বন্ড এন্ড একে অ্যাজো বলা হয়। তো এখানে NMe2। তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছি এটা বেসিক মিডিয়ামে এক্সিস্ট করে। এবং এটার কালারটা হচ্ছে ইয়েলো কালার। আবার যদি এটাকে অ্যাসিডিফাই করে দেওয়া হয়, তখন আবার এটা রেড কালারে ট্রান্সফর্ম হয়ে যাবে। তো মিথাইল অরেঞ্জের যে পিএইচ রেঞ্জটা, এটা মনে রাখতে হবে 3.1 থেকে 4.4। এবারে ঘটনাটা ঘটছে যে পিএইচ এর মানে যখন ইকুইভ্যালেন্স পয়েন্ট অ্যারাইজ করলো, তখন তো একটা পার্টিকুলার পিএইচ হলো, কিন্তু তুমি যখনকে কালার চেঞ্জ অবজার্ভ করবে, তার মানে তুমি ততক্ষণকে এক্সট্রা রিয়েজেন্ট বুলেট থেকে ঢেলে ফেলেছো। তার মানে তুমি বুলেট থেকে যে রিডিংটা পেয়েছো তার মধ্যে কিছুটা পরিমাণে এরর থাকছে, তাই না? মানে কয়েক ড্রপ তুমি এক্সট্রা অ্যাড করলে তারপরে এই কালারটা মানে ইন্টেন্সিফাই হয় এবং তার জন্য এই টাইট্রেশনে একটা এরর তৈরি হয়। টাইট্রেশন এরর। তো ইন প্র্যাকটিস a very small difference between theoretical endpoint and practical endpoint। প্র্যাকটিক্যাল মানে যেটা তুমি ল্যাবরেটরিতে করবে, প্র্যাকটিক্যাল এন্ড পয়েন্ট usually occurs। ওকে, এবং সেটাই হচ্ছে that is titration error। Suppose experimental value is 5.1, মানে যেটা তুমি বুলেটে রিড করছো, আর অ্যাকচুয়াল ভ্যালুটা হতে পারে 5, মানে একটু কম হবে।
তাহলে এররটা কত দাঁড়াবে? এক্সপেরিমেন্টাল ভ্যালু মাইনাস অ্যাকচুয়াল ভ্যালু বাই ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ভ্যালু। ঠিক আছে, এই হচ্ছে কিছু টার্মিনোলজি আমাদেরকে জানতে হবে এই চ্যাপ্টারটাতে, মানে ভলিউমেট্রিক অ্যানালিসিস যখন আমরা পড়বো এই টার্মিনোলজিগুলো আমাদের আত্মস্থ করতে হবে। তো ভলিউমেট্রিক অ্যানালিসিসের ক্লাসিফিকেশনগুলো কি, মানে কতগুলো টাইপের ভলিউমেট্রিক অ্যানালিসিস হয় সেটা জেনে নিই আজকে। ক্লাসিফিকেশন অফ ভলিউমেট্রিক অ্যানালিসিস কি কি সেগুলো? 1 নম্বর হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশন, পরের দিন আমরা পড়বো এই অ্যাসিড বেস টাইট্রেশন। সেকেন্ড হচ্ছে রেডক্স টাইট্রেশন। থার্ড হচ্ছে কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশন। ফোর্থ হচ্ছে প্রেসিপিটেশন টাইট্রেশন। ফিফথ হচ্ছে নন অ্যাকুয়াস টাইট্রেশন। চ্যাপ্টারটা অনেকটা বড়, একটু বেশি পড়তে হবে। তো পরের ক্লাসে আমরা অ্যাসিড বেস টাইট্রেশনটা পড়বো। ওকে।